আজকে আমরা কর্পোরেট ইস্যুয়ার্স টপিকস এর লাস্ট রিডিং দ্যাট ইজ মেজার্স অফ লেভারেজ এটা কভার করবো ইনশাআল্লাহ। এটা আমাদের বুক 4 আর ভলিউম 4 এর লার্নিং মডিউল 3 ও রিডিং 3। এখানে 5টা এলওএস আছে, সবগুলো ইনশাআল্লাহ আমরা কভার করব। ফার্স্ট এলওএস: ডিফাইন এন্ড এক্সপ্লেইন লেভারেজ, বিজনেস রিস্ক, সেলস রিস্ক, অপারেটিং রিস্ক, ফাইনান্সিয়াল রিস্ক এন্ড ক্লাসিফাই এ রিস্ক। সো আমরা প্রথমে ডিফাইন করব হোয়াট ইজ লেভারেজ। Leverage is use of fixed cost in a company's cost structure. Cost structure আপনার ফিক্সড কস্টের ব্যবহারটাকে আমরা বলছি লেভারেজ। সো ফিক্সড কস্ট বেশি এরকম আপনার কি ধরনের কোম্পানি আছে, যেমন ধরেন আপনার ফিক্সড কস্ট বেশি হইতে পারে যদি একটা কোম্পানি সে মোবাইল ফোন অপারেটর, ওদের কি আপনার ভেরিয়েবল কস্টটা অনেক কম, কিন্তু এই যে টাওয়ার বসানো এগুলোর কারণে তাদের ফিক্সড এক্সপেন্ডিচারটা অনেক বেশি। তাদের যেমন ফিক্সড স্যালারি এগুলো হচ্ছে বেশি, কিন্তু তাদের যদি একটু ব্যবহার বেশি হয় এতে কিন্তু তাদের কস্ট বাড়ে না। এখানে কি তার মানে হচ্ছে এদের ফিক্সড কস্টের পরিমাণটা কস্ট স্ট্রাকচারের বেশি, তার মানে এদের লেভারেজটা বেশি। সো এটা হইতে পারে, এখন ফিক্সড কস্টটা আমরা বললাম ইন দ্য সেন্স অফ অপারেটিং, বাট নর্মালি আমরা ফিক্সড কস্ট বললে হয়তো অপারেটিং বিষয়টাই মাথায় আসে, বাট ইট ক্যান অলসো বি ফাইন্যান্সিয়াল এজ ওয়েল। তার মানে আমরা লেভারেজ অর্থাৎ ফিক্সড পোর্শন যে কোনো কস্ট স্ট্রাকচারে, সেটা হোক ফাইন্যান্সিয়াল হোক অপারেটিং, সেখানে যদি ফিক্সড পোর্শনটা বেশি থাকে আর ভেরিয়েবল পোর্শনটা কম থাকে তখন সেটাকে আমরা বলেছি হাই লেভারেজ। তার মানে এই যে ফিক্সড পোর্শনের পরিমাণটা বেশি হওয়াটাই হচ্ছে লেভারেজ। সো লেভারেজ কম থাকলে সুবিধা কি? লেভারেজ কম থাকলে সুবিধা হচ্ছে সে আপনার পরবর্তীতে আপনি একটা অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছেন, সেই ইনভলভমেন্ট থেকে যদি আপনার প্রফিট না হয় আপনি অ্যাক্টিভিটি করবেন না। কিন্তু ফিক্সড কস্টটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার বিজনেস হোক অথবা নাই হোক আপনার এই কস্টটা বিয়ার করতে হচ্ছে। এখন যে কথাটা বলছিলাম যে এটা হইতে পারে অপারেটিং রিলেটেড, আর একটা হইতে পারে কি ফাইন্যান্স রিলেটেড। সো অপারেটিং লেভারেজ আমরা কোনটাকে বলতেছি? ফিক্সড কস্ট দ্যাট আর অপারেটিং কস্ট সাচ এস লাইক ডেপ্রিসিয়েশন, রেন্ট। যেটা বলছিলাম একটা মোবাইল কোম্পানি দেখবেন আপনার কস্টের মধ্যে একটা বড় কস্ট কি হবে? ডেপ্রিসিয়েশন অথবা রেন্ট অথবা হচ্ছে আপনার ফিক্সড স্যালারি। অন দ্য আদার হ্যান্ড আপনার দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনার দেখা যাচ্ছে হ্যাঁ ওদের ফিক্সড কস্ট কিছু আছে, বাট মোস্টলি ওদের হচ্ছে অপারেটিং অর্থাৎ ভেরিয়েবল কস্টের পরিমাণটা বেশি। কারণ ও যদি একটা ইউনিট প্রডিউস করে, ধরেন সে $100 মিলিয়ন প্রোডাকশন করলো, সেখানে হয়তো বা তার কস্ট হচ্ছে 70 মিলিয়ন। এই প্রোডাকশনটা যদি সে না করে তাহলে কিন্তু এই কস্টটা তার হবে না। যদি সেই প্রোডাকশনটা না করে তাহলে এই 70 মিলিয়ন কস্টটা তার হবে না। কিন্তু আপনি যদি এই যে গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে হচ্ছে কি আপনারা কথা বলেন অথবা নাই বলেন, তার কিন্তু এই যে টাওয়ার বসায় ফেলছে, তারপরে সে যে ওই যে স্পেকট্রাম লিজ নিয়ে ফেলছে, এইগুলার কিন্তু তার কস্ট ঠিকই দিতে হবে। তার মানে ওর ভেরিয়েবল কস্টটা কম, বাট তার হচ্ছে ফিক্সড কস্টটা বেশি। ফিক্সড কস্ট কোথা থেকে আসে? এই যে ডেপ্রিসিয়েশন, অ্যাসেট আছে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, রেন্ট, এইগুলা হচ্ছে বেশি। ফাইন্যান্সিয়াল লেভারেজ কোনটা? ফিক্সড কস্ট দ্যাট আর ফাইন্যান্সিয়াল কস্ট, ফিক্সড কিন্তু ফাইন্যান্সিয়াল। অর্থাৎ আপনার ইন্টারেস্ট এক্সপেন্স, আপনি যদি লোন নেন, লোন নিলে কি হচ্ছে? আপনাকে ফিক্সড একটা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তার মানে আপনি যত বেশি ডেব্ট ইউজ করবেন তত আপনার লেভারেজটা বেশি হবে। বাট আমরা অনেক সময় জাস্ট লেভারেজ বলতে কিন্তু চিন্তা করি যে ফাইন্যান্স ডেব্ট বেশি ইউজ করা, এটাই বোধহয় লেভারেজ না। লেভারেজের দুইটা সাইড আছে, একটা হতে পারে অপারেটিং লেভারেজ আর একটা হতে পারে ফাইন্যান্সিয়াল লেভারেজ। অপারেটিং লেভারেজ হচ্ছে ফিক্সড অপারেটিং কস্ট যেটা, সেইটার ইউজটা হচ্ছে অপারেটিং লেভারেজ। আর ইন্টারেস্ট এক্সপেন্স আমার
যে বিজনেসের মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স যেটা ফিক্সড, সেটা হচ্ছে আপনার ফাইনান্সিয়াল লেভারেজ। আপনি প্রজেক্ট করার জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য আপনি লোন নিয়েছেন, আপনি বিজনেস করতে পারেন অথবা নাই পারেন, আপনাকে কি করতে হবে? আপনাকে রেগুলার বেসিসে ইন্টারেস্ট পে করতে হবে। সো হোপফুলি লেভারেজ ইজ ক্লিয়ার। লেভারেজ হচ্ছে আমার টোটাল কস্ট স্ট্রাকচারের মধ্যে ফিক্সড এর পরিমাণটা কতটুকু, সেটাই হচ্ছে আমার লেভারেজ, বা ফিক্সড কস্টের ব্যবহারটাই হচ্ছে লেভারেজ। সো এরপরে আসি আমরা বিজনেস রিস্ক। হোয়াট ইজ বিজনেস রিস্ক? বিজনেস রিস্ক ইজ দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ অপারেটিং আর্নিং। আমাদের অপারেটিং আর্নিং এর সাথে রিলেটেড যে রিস্ক, সেটা হচ্ছে বিজনেস রিস্ক। তার মানে আমার বিজনেস রিস্ক কি হইতে পারে? যে আমার হয়তো বা নেক্সট কোয়ার্টারে আমার আমার কি হইতে পারে, যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। সে মনে করেন আপনার একটা নিউক্লিয়ার বোম ফালায় দিল, রাশিয়া বা ইউএসএ কেউ একজন কোথাও একটা নিউক্লিয়ার অ্যাটাক করলো। সেটা কি? সেটা আপনার বিজনেস রিস্ক। বিকজ আপনার ওইটা যখন ওই ঘটনাটা ঘটলে কি হবে? আপনি হয়তো আপনার আর্নিংটা করতে পারবেন না। তার মানে এনি রিস্ক যেটা হচ্ছে আপনার বিজনেসের অপারেটিং আর্নিং, অর্থাৎ বিজনেস অপারেশন থেকে যে আর্নিংটা হয়, সেই আর্নিংকে হ্যাম্পার করতে পারে। যেমন কোভিড আসছিল, সেটা কি? সেটাও একটা বিজনেস রিস্ক ছিল। কেন? কারণ হচ্ছে কোভিড এর কারণে আপনার সেলস ডাউন হয়ে গেছে, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার অপারেটিং আর্নিংটা কমে গেছে, বিজনেস অপারেশন থেকে আপনার আর্নিং কমে গেছে, সেটা কি? বিজনেস রিস্ক। সেলস রিস্ক ভেরি স্পেসিফিক। এখানে হচ্ছে গিয়ে বিজনেস রিস্কের মধ্যে এভরিথিং কাভার করে, অনেক কিছু থাকতে পারে, শুধু সেলস না। কস্ট বেড়ে যাওয়া, সেটাও আপনার একটা বিজনেস রিস্কের অংশ হইতে পারে। তারপরে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাওয়া, আপনার আদার যে কোনো মানে সেলস রিস্কটাও এর মধ্যে ইনক্লুডেড। বাট সেলস রিস্ক ইটসেলফ হচ্ছে আলাদা আরেকটা রিস্ক। সেটা কি? সেটা হচ্ছে আনসার্টেনটি উইথ রেসপেক্ট টু প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। দুইটা জিনিস হইতে পারে আমাদের সেলস এর ক্ষেত্রে, দুইটা ভার্টিক্যাল, একটা হচ্ছে কোয়ান্টিটি সোল্ড, আর একটা হচ্ছে প্রাইস, তাই তো? সো আপনার দুইটার যে কোনোটা ঘটতে পারে। এমন হইতে পারে যে আপনার কোয়ান্টিটিও ডাউন হইলো, প্রাইসও ডাউন হইলো, তাহলে আপনি সেলসটা আপনার অনেক বেশি কমে যাবে। আবার দেখা গেল যে হয়তো বা কোয়ান্টিটি আপ হয়েছে, সেলস প্রাইসটা ডাউন হয়েছে, বা কোয়ান্টিটি ডাউন হয়েছে, প্রাইস আপ হয়েছে, যে কোনো কম্বিনেশন আসলে হতে পারে। এন্ড অফ দ্য ডে আমার টোটাল সেলসের যে ভলিউমটা, সেটা কমে যাওয়ার বা সেটার যে আনসার্টেনটি, এটা কি আমরা বলি হচ্ছে সেলস রিস্ক। এটা নাম থেকে আসলে কোয়াইট ক্লিয়ার। অপারেটিং রিস্ক ইজ দ্য রিস্ক অ্যাট্রিবিউটেড টু দ্য অপারেটিং কস্ট, structure. In particular, the use of fixed cost in the operation. So অপারেশনের মধ্যে আমাদের যদি ফিক্সড কস্টের পরিমাণটা বেশি থাকে, তাহলে যে রিস্কটা অ্যারাইজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে অপারেটিং রিস্ক। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যে আপনার হয়তো বা বিজনেস ওইভাবে হচ্ছে না, বা যতটুকু সেলস হচ্ছে তাতে যে প্রফিটটা হচ্ছে, আপনি না পারতেছেন ছাড়তে, না পারতেছেন রাখতে। কেন? কারণ আপনি যদি বন্ধ করে দেন, আপনি ফিক্সড যে কস্টটা করছেন সেখানে একটা হিউজ লস হবে। আর যদি কন্টিনিউ করেন, আপনার হয়তো ফিক্সড কস্টটা কোনোভাবে উঠতেছে, বাট ভেরি আপনার আসলে তেমন কোনো প্রফিট হচ্ছে না, অথবা সাম পোর্শন অফ, আপনি যদি বন্ধ করে দেন তাহলে হয়তো আপনার লস হবে হচ্ছে সে মান্থলি $2 মিলিয়ন লস বন্ধ করে দিলে, আর রানিং এ থাকলে হয়তো আপনার লস হচ্ছে $1 মিলিয়ন। তাহলে কি হচ্ছে যে এই দিন শেষে আপনি ভালো নাই, কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হচ্ছে। এইটা হচ্ছে অপারেটিং রিস্ক। এই অপারেটিং রিস্কটা রাইজ করে কখন? যখন হচ্ছে আমাদের ফিক্সড পোর্শন বা ফিক্সড কস্টের পরিমাণটা বেশি থাকে। এটা হইতে পারে যে আমাদের ফিক্সড এক্সপেন্ডিচার গুলা, অপারেটিং এক্সপেন্ডিচার গুলা বেশি, অথবা আরেকটা হইতে পারে যে আমাদের ফিক্সড ফাইন্যান্স কস্টটা বেশি। এখন আসি আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ হাউ এ কোম্পানি ফাইন্যান্সেস ইটস অপারেশন। সো কোম্পানি কিভাবে ফাইন্যান্স করতেছে তার টোটাল অপারেশনকে, সেটার উপরে বেস করে যে রিস্কটা অ্যারাইজ করে, সেটা হচ্ছে ফাইন্যান্স রিস্ক। মেইনলি হচ্ছে কি, আপনি যদি বেশি লোন ইউজ করেন, ডেব্ট ইউজ করেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা
বেশি হবে, তাই তো? আমরা বইয়ের একটা এক্সাম্পল, এক্সিবিট 1, ইম্পালস রোবোটিক্স অ্যান্ড ম্যালভি অ্যারোস্পেস, এই দুইটার মধ্যে একটা কম্পারিজন যদি আমরা দেখি, ইম্পালস আর ম্যালভি অ্যারোস্পেস, একটা রোবোটিক্স কোম্পানি আর একটা হচ্ছে অ্যারোস্পেস। সো দুইজনের রেভিনিউ সমান, তার মানে দুইটা বিজনেসের সাইজ হচ্ছে সমান, $1 মিলিয়ন তাদের সেলস। অপারেটিং কস্ট একজনের হচ্ছে 700,000, আরেকজনের হচ্ছে 750,000। তার মানে কার লেভারেজ বেশি? ম্যালভির অপারেটিং লেভারেজের পরিমাণটা বেশি, তাই তো? অপারেটিং লেভারেজ হাই হচ্ছে কার? আপনার ম্যালভির অপারেটিং লেভারেজ হচ্ছে হাই, তার ফিক্সড অপারেটিং, সরি, এটা অপারেটিং কস্ট, কিন্তু এই অপারেটিং কস্টের মধ্যে আপনার দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড। তো ভেরিয়েবল ফিক্সড আমরা একটু পরে দেখব যে ব্রেকডাউনে কি আছে। সো অপারেটিং ইনকাম আমরা দেখতেছি, অপারেটিং মার্জিন হচ্ছে বেটার হচ্ছে ইম্পালসের মার্জিন, অপারেটিং মার্জিন বা অপারেটিং ইনকাম হচ্ছে বেটার ইম্পালসের। আর ম্যালভির ক্ষেত্রে মার্জিন ইজ লোয়ার, মার্জিন ইন কম্পারিজন টু ইম্পালস, ম্যালভির মার্জিন হচ্ছে লোয়ার। ফাইন্যান্স এক্সপেন্স, ফাইন্যান্স এক্সপেন্স হচ্ছে ইম্পালসের হায়ার আর হচ্ছে আপনার ম্যালভির লোয়ার। দিন শেষে নেট ইনকাম দুইজনের সমান। তো আমরা যদিও দেখতেছি যে দেখেন টপ এবং বটম কিন্তু সেম, রেভিনিউ এবং হচ্ছে নেট ইনকাম দুইটাই সেম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একজনের অপারেটিং কস্ট হায়ার আর একজনের ফাইন্যান্সিং কস্ট হায়ার। সো আমরা এইখানে ওই যে যেটা বলছিলাম যে রেভিনিউর মধ্যে আপনার দুইটা পোর্শন, এই যে অপারেটিং কস্ট, সেখানে আপনার দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। সো ভেরিয়েবলটা কতটুকু আর ফিক্সডটা কতটুকু? ফিক্সডটা যার বেশি তার হচ্ছে কি, তার হচ্ছে আপনার অপারেটিং লেভারেজ হায়ার। সো আমরা এখানে এসে দেখি যে ক্যালকুলেট ইন্টারপ্রেট দ্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। লেভারেজকে আমরা প্রথমে যেটা বলছিলাম যে লেভারেজের মধ্যে দুইটা পার্ট থাকতে পারে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ আর একটা হচ্ছে অপারেটিং লেভারেজ। ডিগ্রি, এই লেভারেজটা মেজার করার হচ্ছে একটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বা ডিওএল, এটাকে ডিওএল বলে থাকি, আর একটা হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ বা ডিএফএল, ডিএফএল। সো ডিওএল দিয়ে আমরা মেজার করি হচ্ছে অপারেটিং লেভারেজ, লেভারেজের মেজার করি, আর ডিএফএল এর ফর্মুলা দিয়ে আমরা মেজার করি হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ। আর দুইটাকে কম্বাইন করে আমরা পাই হচ্ছে ডিগ্রি অফ টোটাল লেভারেজ। সো আমাদের এখানে কোনো এক্সাম্পল দেওয়া থাকতে পারে, সেই এক্সাম্পল থেকে আমাদের হচ্ছে বা কোনো একটা সিনারিও দেওয়া থাকলো সেখান থেকে আমাদেরকে ক্যালকুলেট করতে বলতে পারে যে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের ক্ষেত্রে কত বা ডিএফএল কত সেটা। সো ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডিওএল ইজ দ্য কোয়ান্টিটেটিভ মেজার অফ অপারেটিং রিস্ক। এই ডিওএল দিয়ে এই যে অপারেটিং লেভারেজটা কতটুকু সেটা দিয়ে আমরা কি মেজার করি? মেজার করি হচ্ছে অপারেটিং রিস্কটা কত। সেটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইউনিট সোল্ড। সো আমরা এইখানে এই এক্সাম্পল থেকে যদি দেখি যে বর্তমানে বা যদি কোম্পানিটা 100 ইউনিট সেল করে তাহলে তার রেভিনিউ হচ্ছে 1 মিলিয়ন, সেখান থেকে তার ভেরিয়েবল কস্ট হচ্ছে 200 আর হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 500। এটা মেইনলি কোনটা? এই যে রোবোটিক্সের, এটা ইম্পালস রোবোটিক্সের টাই এখানে আলোচনা করা হচ্ছে। তো ইম্পালস রোবোটিক্সের কি হচ্ছে আপনার যে 700 মিলিয়ন যেটা অপারেটিং কস্ট আমরা বললাম, এই যে অপারেটিং কস্ট, এটার মধ্যে দুইটা পোর্শন আছে, ওপি কস্ট এর মধ্যে দুইটা পোর্শন, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড, যেটা আমরা এখানে বলেছিলাম যে দুইটা পোর্শন থাকবে, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড।
এখন ভেরিয়েবল কতটুকু আর ফিক্সড কতটুকু, ফিক্সড যদি বেশি হয় তাহলে ডিওএল বেশি, তার মানে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বেশি, দ্যাট মিনস হচ্ছে অপারেটিং রিস্ক ইজ হায়ার। এখন আমাদেরকে এইখান থেকে আসলে আমরা ক্যালকুলেট করতে পারবো না ডিওএল। ডিওএল বের করার জন্য আমাদের ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, নট যে জাস্ট অপারেটিং লেভারেজ, আমরা বের করতে যাচ্ছি কি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। সেটা বের করার জন্য আমাকে কি দরকার, চেঞ্জ দরকার। উই নিড চেঞ্জ, চেঞ্জ ইন অপারেটিং ইনকাম, আর একটা হচ্ছে চেঞ্জ ইন ইউনিট সোল্ড। সো চেঞ্জটা পাওয়ার জন্য আমার কি দরকার, আমার আরেকটা ফিগার দরকার, যে ডিফারেন্ট ইউনিট। যদি আমরা 1,00,000 ইউনিট না করে যদি আমরা 1,10,000 ইউনিট সেল করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার রেভিনিউ হবে হচ্ছে 1.1 মিলিয়ন, ভেরিয়েবল কস্ট বেড়ে হবে 220,000, ফিক্সড কস্ট সেম থাকবে। কেন ফিক্সড কস্ট সেম থাকবে, কারণ ফিক্সড কস্ট তো ফিক্সড, ওইটা আপনি যত প্রোডাকশনই করেন না কেন এটা আসলে সেম থাকবে। তাহলে কি হচ্ছে, আমাদের যদি আরো 10,000 ইউনিট বেশি আমরা সেল করি, সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং প্রফিট বাড়বে হচ্ছে আরো 80,000, তার মানে 380,000। এখন ডিওএলটা কিভাবে বের করব, ওই যে ফর্মুলা দিয়ে, পার্সেন্টেজ চেঞ্জ। সো আমরা যদি এখানে পার্সেন্টেজ চেঞ্জটা দেখি, যে কি বলছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন অপারেটিং ইনকাম। তাহলে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 1 মিলিয়ন, এখন কত আছে 1.1 মিলিয়ন। তার মানে আমাদের চেঞ্জ কতটুকু, সিম্পলি জাস্ট 100,000 বাড়ছে, ডিভাইডেড বাই আগে ছিল কত 1 মিলিয়ন, ইকুয়াল টু 10%। 10% আবার রেভিনিউ বেড়েছে, তাই তো। অপারেটিং ইনকাম কতটুকু বেড়েছে, অপারেটিং ইনকাম বেড়েছে হচ্ছে আমাদের 26.67%। দেয়া আছে কিভাবে বাড়লো, আগে ছিল 300, এখন হচ্ছে 80,000, তার মানে ইনক্রিজটা হচ্ছে 80,000, ডিভাইডেড বাই আমাদের বেস কত 300,000। সো এটাতে আপনার কত হয়, যে 26.67% ইনক্রিজ ইন অপারেটিং রেভিনিউ বা অপারেটিং ইনকাম, চেঞ্জেস ইন অপারেটিং ইনকাম ইন টার্মস অফ পার্সেন্টেজ, তার মানে 26.67%, যে কত পার্সেন্ট চেঞ্জ হলো, ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড এর চেঞ্জটা কত, আগে ছিল 100,000, এখন হচ্ছে 110,000, তার মানে 10,000 বাড়লো, 10,000 ডিভাইডেড বাই 100,000 ইকুয়াল টু 10%, তাহলে ডিভাইডেড বাই 10%। সো এখানে আমরা 26.67 কে আমরা যদি 10% দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের ডিওএল আসবে কত, ডিওএল আসবে হচ্ছে 2.667। এটা একটা ফর্মুলা। আবার আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি ডিওএল এর, সেটা হচ্ছে কোয়ান্টিটি ইন্টু পি মাইনাস ভি ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইন্টু পি মাইনাস ভি মাইনাস এফ। সো ওয়ান সেকেন্ড, আচ্ছা এখন আমরা যদি এই ফর্মুলা দিয়ে ডিওএল এর ফর্মুলা দিয়ে বের করতে যাই, তাহলে কি হবে, কোয়ান্টিটি ইন্টু পি মাইনাস ভি। আমাদের প্রাইস কত, প্রাইস হচ্ছে এখানে 10 টাকা, 100,000 সেল করে আমি পাই, সো দ্যাট প্রাইস হচ্ছে 10, ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 2, to 10 মাইনাস 2 মাইনাস ফিক্সড কস্ট হচ্ছে 500,000।
তাহলে আমাদের কত আসে এখানে? আচ্ছা, এখানে ফিক্সড কস্ট মাইনাস করলে 300, 800 divided by 3. তো আমরা এখানে 10,000 divided by 10,000, এখানে আপনার আসবে হচ্ছে, আমরা টপে যদি দেখি, টপে আমাদের কত আসতেছে, টপে হচ্ছে মেইনলি এই ফিগারটা আসবে 1 million minus 200,000 ভেরিয়েবল কস্ট, সো দ্যাট এখানে আসতেছে 800,000 ডিভাইডেড বাই আমাদের বটম লাইন যেটা 800 মাইনাস 500,000 ইকুয়াল টু 300,000 ইকুয়াল টু 2.667। সেম জিনিসটাই আসবে, আমরা ইদার ওয়ে ডিপেন্ড করতেছে আমরা কখন কোনটা ইউজ করবো, এটা ডিপেন্ড করতেছে আমাদের ইনফরমেশন কি দেয়া আছে। আমাদের যদি এরকম পার্সেন্টেজ চেঞ্জ অলরেডি দেয়া থাকে, তাহলে আমাদের জন্য বেটার হচ্ছে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ফর্মুলাটা ইউজ করব। আর যদি দেয়া থাকে যে আমাদের শুধুমাত্র কোয়ান্টিটি গুলা দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা জাস্ট কোয়ান্টিটিটা ইউজ করব। ধরেন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করতে পারছি, আমরা কিন্তু দিস ওয়ান, এই ফিগারটা ছাড়াও আমরা বের করে ফেলতে পারছি। তার মানে আমাদের যদি পার্সেন্টেজ চেঞ্জটা দেয়া না থাকে, সেই ক্ষেত্রেও আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আর পার্সেন্টেজ চেঞ্জটা যদি দেয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখন আসি আমরা, আমরা দেখলাম হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, এখন আমরা দেখব হচ্ছে ডিগ্রি অফ ফাইনান্সিয়াল লেভারেজ। সো ফাইন্যান্সিয়াল লেভারেজটা কি? ফাইন্যান্সিয়াল লেভারেজটা হচ্ছে আপনি কতটুকু ফিক্সড ফাইন্যান্স কস্ট ইনকার করছেন সেটা। সেন্সিটিভিটি অফ ক্যাশ ফ্লোজ অ্যাভেলেবল টু দ্য ওনার্স ওয়েন অপারেটিং ইনকাম চেঞ্জেস। অপারেটিং ইনকাম চেঞ্জ হইলে আপনার ফাইন্যান্স কস্টটা আমরা কি করি, আমরা হচ্ছে আফটার, আপনি যদি খেয়াল করে দেখেন যে অপারেটিং ইনকামের পরে দেন আমরা ফাইন্যান্স কস্টটা ডিডাক্ট করছি। সো দ্যাট অপারেটিং ইনকাম পর্যন্ত আমরা এটা তো ডিল করলাম ডিওএল এ। নাও আমরা দেখব হচ্ছে যে এই অপারেটিং ইনকামটা যাই হলো, সেখান থেকে কতটুকু পরিমাণ ক্যাশ ফ্লো আমাদের ইনভেস্টরের জন্য বা ওনারের জন্য অ্যাভেলেবল আছে, সেটাই হচ্ছে এই যে সেন্সিটিভিটি, এইটাই হচ্ছে আপনার ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। সো ডিএফএল এর ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট ইনকাম, চেঞ্জ ইন নেট ইনকাম divided by change in operating income, percentage change in operating income. সো নেট ইনকামের পার্সেন্টেজ, এইখানে যদি এই এক্সাম্পলটা দেখি যে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট ইনকাম কত ছিল, 30%। এই যে বটম ওয়ান ইজ দ্য চেঞ্জ ইন নেট ইনকাম। সো এখানে আপনার 30% হচ্ছে নেট ইনকামের চেঞ্জ, আর আমাদের অপারেটিং ইনকামের চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজ 20%। তাহলে আমাদের ডিএফএল কত, ডিএফএল বা ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভার হচ্ছে 1.5। সো সেম জিনিসটা আমরা হচ্ছে ইউজ করতে পারি, ফর্মুলা ইউজ করেও করতে পারি। সো সেটা যদি আমরা করতে যাই, তাহলে হচ্ছে কিউ ইন্টু, অর্থাৎ এইখানে যেটা যে আগের যে ফর্মুলাটা ছিল ডিওএল এর, ওইখান থেকে জাস্ট আর একটু এক্সটেনশন হবে। এক্সটেনশনটা কি, আপনি যদি অপারেটিং লেভারেজ এটা খেয়াল করেন, দেখবেন যে আপনার এই পোর্শনটা এখানে ছিল না এবং এটা এখানে ছিল না। This one was degree of operating leverage, Q quantity sold multiplied by price minus variable cost divided by quantity into price minus variable cost minus fixed cost. আমরা যখন ডিএফএল বের করতে যাচ্ছি, তখন আমরা কি করব, আমরা যেতে চাচ্ছি হচ্ছে বটম লাইনে নেট ইনকামে। সো নেট ইনকামে যদি যেতে চাই এবং সেটা যদি হয় হচ্ছে ইন রিলেশন টু অপারেটিং ইনকাম, তাহলে আমাদের বের করতে হবে কিভাবে, বের করার জন্য আমাদের যেটা করতে হবে, ফিক্সড কস্টটা আমরা
নিউমারেটরে মাইনাস করব, আর হচ্ছে আমাদের যে ফাইন্যান্স চার্জ, সি হচ্ছে এক্ষেত্রে ফাইন্যান্স চার্জ বা ইন্টারেস্ট এক্সপেন্স, সেটা হচ্ছে আমরা ডিনোমিনেটরে মাইনাস করব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ডিএফএল। সো এটা কি, এইটা হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের পি মাইনাস ভি, এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা যখন ফিক্সড কস্টটা মাইনাস করতেছি বা ফিক্সড প্রোডাকশন অপারেটিং কস্টটা মাইনাস করছি, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপারেটিং ইনকাম। তাহলে এখানে মূলত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপারেটিং ইনকাম, সেটাকে আমরা ডিভাইড করতেছি কি নেট ইনকাম দিয়ে, ডিভাইডেড বাই নেট ইনকাম, উই গেট 1.5। সো সিমিলার ওয়েতে আমরা রেজাল্টটা পেতে পারি। এখন ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এবং ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, এই দুইটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে ডিগ্রি অফ টোটাল লেভারেজ। ডিগ্রি অফ টোটাল লেভারেজটা কি, সেন্সিটিভিটি অফ কম্বাইন্ড ইফেক্ট অফ বোথ অপারেটিং লেভারেজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল লেভারেজ। সো ফাইন্যান্সিয়াল এবং অপারেটিং লেভারেজের কম্বাইন্ড ইফেক্টটাই হচ্ছে আমাদের ডিটিএল বা ডিগ্রি অফ টোটাল লেভারেজ। সো এই ক্ষেত্রে আমরা কি দেখি, সো আমরা যদি এই আগের এক্সাম্পলটা দেখি, তাহলে এটা ডিটিএলটা কত ছিল, 2.67 ছিল ডিওএল, আর ডিএফএল কত ছিল, ডিএফএল ছিল হচ্ছে 1.5। সো ডি 2.67 667 2.667 2.667 ইন্টু 1.5 ইকুয়াল টু ডিগ্রি অফ টোটাল লেভারেজ ছিল 4, তাই তো? তো আমরা যদি ডিওএল জানি, ডিএফএল জানি, তাহলে ইজিলি আমরা ডিটেল বের করতে পারি, আর সরাসরি আমরা ডিটেল বের করতে পারি পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট ইনকাম ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন নাম্বার অফ ইউনিটস সোল্ড। দ্যাট ওয়ে উই ক্যান ক্যালকুলেট টোটাল ডিগ্রি অফ টোটাল লেভারেজ। আর এই যে এখানে আমরা ব্রেকডাউনও করতে পারি, যে এই অংশটা কি, এটা হচ্ছে ডিওএল ইন্টু এই অংশটা হচ্ছে ডিএফএল, যেটা ডিএফএল এর ফর্মুলা দেখলাম। সো এটাকে আর যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা যেটা পাই কোয়ান্টিটি ইন্টু পি মাইনাস ভি। কোয়ান্টিটি ইন্টু পি মাইনাস ভিটা কি, এটা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইন্টু প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ফিক্সড চার্জ, এটা কি নেট ইনকাম। সো আমরা যদি গ্রস প্রফিটকে আমরা নেট ইনকাম দিয়ে ডিভাইড করি, তাহলেও আমরা ডিটিএলটা পেয়ে যাই। এখন এই যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম, সেটাই যদি আমরা দেখি যে 1 লাখ ইউনিট সোল্ড, পার ইউনিট কস্ট প্রাইস হচ্ছে 10, ভেরিয়েবল কস্ট 2, ফিক্সড অপারেটিং কস্ট হচ্ছে 500,000, সি হচ্ছে 100,000। ইন দ্যাট কেস আমরা ডিটিএল বের করতে পারি কি, ডিটিএল আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি হচ্ছে 4। সো আমাদের ডিওএল ডিএফএল জানা থাকলেও আমরা বের করতে পারি, আর যদি আমাদের ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেখান থেকেও আমরা ডিটিএল বের করতে পারি। এলওএসসি সিতে কি বলছে, যে অ্যানালাইজ দ্য ইফেক্ট অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ অন কোম্পানিজ নেট ইনকাম এন্ড রিটার্ন অন ইকুইটি। এই যে ফাইন্যান্সিয়াল লেভারেজের ইফেক্টটা কি নেট ইনকাম এবং ইকুইটির উপরে, সেটা আমরা এখানে দেখব। সো এটা আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 3। সেখানে কি বলছে, দ্য লেভারেজিং রোল অফ ডেট, কনসিডার দ্য ক্যাপিটাল কোম্পানি which is expected to generate 1.5 million in revenue, 500,000 in operating earning next year. Currently the capital company does not use debt financing, তার মানে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল লেভারেজ তার নাই। has asset of 2 million, ফাইন্যান্সিয়াল লেভারেজ নাই অর্থ এই না যে তার অপারেটিং লেভারেজ নাই, অপারেটিং লেভারেজ থাকতে পারে।
Suppose capital were to change the capital structure, buying back 1 million stock, issuing 1 million debt. এখন কি আছে 100% ইকুইটি, ইকুইটি থেকে তারা চেঞ্জ হয়ে কিসে যাচ্ছে যে 50% debt 50% equity. If we assume that interest on debt is 5%, debt এর ইন্টারেস্ট হচ্ছে 5%, তাহলে তার ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে? ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স এক্সপেন্স হবে 1 মিলিয়ন ইন্টু 5%, তাহলে সেটা কত হয়? সেটা হচ্ছে অ্যারাউন্ড 50,000। বাট সেখানেই কথা শেষ না, ইনকাম ইজ ট্যাক্সড এট এ রেট অফ 30%। আমরা জানি যে লাস্ট ক্লাস থেকে আমরা জানি যে আমরা যখন ইন্টারেস্ট পে করি, ইন্টারেস্ট পে করলে আমরা একটা সেভিং পাই, সেটা কি ট্যাক্স সেভিং, সেটাকে বলি আমরা ট্যাক্স শিল্ড। তার মানে 5%টাই আসলে অ্যাকচুয়াল কস্ট না, কস্টটা আর একটু কম। সেটা কত? সেটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 0.3। কেন 1 মাইনাস 0.3? বিকজ এটা হচ্ছে আমাদের ট্যাক্স শিল্ড। সরি, 0.3টা হচ্ছে আমাদের ট্যাক্স শিল্ড। 0.3 ইন্টু 5%, 1.5% হচ্ছে আমার ট্যাক্স শিল্ড বা ট্যাক্স সেভিং। তার মানে নেট যেটা, সেটা হচ্ছে মানে আলটিমেট বিষয়টা কি হচ্ছে, আমি 5% আমার লেন্ডারকে দিচ্ছি, বাট আমি সরকারকে ট্যাক্স কম দিচ্ছি 1.5%, সো দ্যাট আমার নেট এক্সপেন্স কত? 3.5%। সো 50,000 কেও আমরা 1 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 0.3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই হচ্ছে 35,000। তার মানে এর ফিক্সড ফাইন্যান্স কস্ট এখন কত? 35,000। What is the effect of debt financing on capital's net income? Return on equity if operating earning may vary as much as 40% from expected earning. আচ্ছা, এখন সিম্পলি যদি আমরা দেখি যে হোয়াট এভার দ্য আর্নিং, তার কি হবে? নেট ইনকামটা কমে যাবে হচ্ছে 35,000, তাই তো? কারণ 35,000 ড্যাবডের জন্য তার কস্ট ইনকার করতে হচ্ছে। এখন আমরা আসি নেক্সট স্লাইডে। এইখানে এসে আমরা দেখতে চাই যে আরওই, রিটার্ন অন ইকুইটি তে কি ইফেক্ট পড়ে, যে আমাদের ডেপ্ট ফাইন্যান্সিং এ বা হচ্ছে গিয়ে আমরা যদি ফাইন্যান্সিয়াল লেভারেজটা একটু বাড়ায় দেই, সেক্ষেত্রে আমাদের আসলে কি ইফেক্ট হয়। দুইটা সিনারিও, একটা হচ্ছে নো ডেপ্ট, কোনো ধরনের ডেপ্ট নাই, আর একটা সিনারিও হচ্ছে ডেপ্ট টু টোটাল অ্যাসেট হচ্ছে 50%, হচ্ছে 50-50, 1 মিলিয়ন ইকুইটি, 1 মিলিয়ন হচ্ছে ডেপ্ট। সো দুইটা সিনারিওতে কি হয় সেটা আমরা দেখতে চাই। যে বেস কেস সিনারিও, এক্সপেক্টেড আর্নিং হচ্ছে আমাদের 500,000, আর্নিং বিফোর ইবিআইটি, আর্নিং বিফোর ট্যাক্সেস ইন্টারেস্ট এক্সপেন্ডিচার হচ্ছে 500,000। সো এইখানে বেসিকটাতে ইবিআইটিতে কোনো ধরনের চেঞ্জ হবে না। সো বেস কেস দুইটাতে সেম, ইবিআইটিতে কোনো চেঞ্জ নাই। কিন্তু এই বেস কেসেই আমাদের যদি ইন্টারেস্ট এক্সপেন্স ইনকার করতো, তাহলে নো ডেপ্ট, কোনো ডেপ্ট না থাকলে এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ফাইন্যান্স এক্সপেন্স নাই। আর যখন ডেপ্ট থাকবে তখন 50,000 কিন্তু আমাকে ইন্টারেস্ট এক্সপেন্স পে করতে হচ্ছে। হ্যাঁ, আমি সেভিং পাবো, সেভিং এর বিষয়টা একটু পরে আসবে। সো আর্নিং বিফোর ট্যাক্স কি হচ্ছে? আর্নিং বিফোর ট্যাক্স রিমেইনিং 500,000, যেহেতু কোনো ইন্টারেস্ট নাই। আর ইবিআইটি এখানে হচ্ছে 450,000। ট্যাক্স, আপনার 30% ট্যাক্স রেট, 500,000 এর উপরে 30% কত হয়? 150,000। তার মানে নেট ইনকামটা হচ্ছে 350,000। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স ছিল, আমার আর্নিং বিফোর ট্যাক্সটা কমে গেছে 450,000, ওর উপরে 30% রেটে যদি আমি ট্যাক্স পে করি, আমাকে ট্যাক্স দিতে হবে 135,000। তার মানে আমার নেট ইনকাম কত? 315,000। সো ইন নাম্বার আমাদের নেট ইনকামটা কিন্তু ড্যাব ইউজ করলে কমে যাচ্ছে, বাট অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইকুইটি রিটার্ন এটা কিন্তু আপনার বেশি হয়। কিভাবে হয় দেখেন, এই যে 350,000, এইখানে আপনার রিটার্ন কত? আমাদের ইনভেস্টমেন্ট, ইকুইটি ইনভেস্টমেন্ট ছিল 2 মিলিয়ন। 350,000 ডিভাইডেড বাই 2 মিলিয়ন, দ্যাট মিনস 17.5% হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইকুইটি রিটার্ন।
আর আপনার এখানে দেখেন, এখানে কিন্তু আপনার 315,000, যদিও নেট ইনকামটা কম, কিন্তু এটাকে আপনি ডিভাইড করছেন, আপনার ইনভেস্টমেন্ট কত? আপনার ইকুইটি ইনভেস্টমেন্ট হচ্ছে $1 মিলিয়ন। $1 মিলিয়ন দিয়ে আপনি যখন ডিভাইড করছেন তখন আপনার রিটার্নটা কত? 31.5%। তার মানে আপনি এই ক্ষেত্রে আপনার আর্নিংটা বা রিটার্ন অন ইকুইটি ইজ মাচ হায়ার দেন উইদাউট ডেব্ট। উইদাউট ডেব্টের থেকে আপনার এই ক্ষেত্রে কি রিটার্ন অন ইকুইটি অনেক বেশি হাই। আচ্ছা, এখন ডিফারেন্ট সিনারিও, সিনারিও দুইটা হইতে পারে। একটা হচ্ছে লেস ইনকাম, 40% লেস ইনকাম, আর একটা হচ্ছে 40% হায়ার ইনকাম, তাই তো? সো আমরা উইদাউট ডেব্ট যদি দেখি যে 40% নেট ইনকাম হলে, লেস ইনকাম যদি হয়, তাহলে আমাদের রেভিনিউ ইবিআইটি ইবিআইটি হবে হচ্ছে আপনার 300,000, কারণ 500,000 এর 40% কম, 40% হচ্ছে 200,000। সো 1200,000 লেস মানে হচ্ছে 300,000। আর যদি বেশি হয় তাহলে হবে হচ্ছে 700,000। এখন এখানে যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্স নাই, এটাই হবে হচ্ছে আমাদের আর্নিং বিফোর ট্যাক্স, নো ইন্টারেস্ট ডিডাকশন, যেহেতু এখানে কোনো ড্যাব ইউজ করা হয়নি। ট্যাক্স দিতে হবে হচ্ছে আপনার আর্নিং কম হলে ট্যাক্সও কম, আর এক্ষেত্রে আর্নিং বেশি হলে ট্যাক্সও বেশি। সো নেট ইনকাম আপনার এই ক্ষেত্রে হচ্ছে 210,000 যখন লেস ইনকাম, আর যখন হায়ার ইনকাম তখন 490,000। সো আমাদের রিটার্ন অন ইকুইটি কত? 10.5, আর এই ক্ষেত্রে হচ্ছে 24.5। এখন আমরা যদি এটাকে কম্পেয়ার করি, তো এইখানে এইখানে একটা জিনিস আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের 40% আর্নিং যদি ইনক্রিজ করে, আমার রিটার্ন অন ইকুইটি বাড়তেছে হচ্ছে 7%। যদি আমাদের 40% ইবিআইটি সেল করে, অপারেটিং ইনকাম ফল করে, ইন দ্যাট কেস আমাদের কি হচ্ছে? আমাদের আরওই ফল করছে হচ্ছে 7%। বাট এখানে দেখেন ডিফারেন্ট সিনারিও, যখন একই জিনিস যখন 40% বাড়ছে এবং 40% কমছে, আমার কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্সে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? ইন্টারেস্ট এক্সপেন্সে যদি আমার চেঞ্জ না হয়, তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি এফেক্টেড হচ্ছে। যে আমাদের সেল কমার কারণে আমাদের ইবিটি 250,000 হয়ে গেছে যখন 40% লেস সেল, আর যখন হচ্ছে আপনার 40% হায়ার সেল তখন হচ্ছে আপনার 650,000। ওকে, ফাইন। আমরা এই ইনকামের উপরই ট্যাক্স দিব, ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা থাকবে নেট ইনকাম। তো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই ক্ষেত্রে আমাদের 175,000কে যদি আমরা 1 মিলিয়ন দিয়ে ডিভাইড করি, তার মানে আমার রেট অফ রিটার্ন হচ্ছে 17.5%। 450,000কে আমি 1 মিলিয়ন দিয়ে ডিভাইড করলে আমার এই ক্ষেত্রে 45.5%। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখানে হায়ার চেঞ্জ, অর্থাৎ আপনার আর্নিংটা কমা বা বাড়ার সাথে, অপারেটিং ইনকাম কমা বা বাড়ার সাথে আমাদের রিটার্ন অন ইকুইটির চেঞ্জটা অনেক বেশি। সেটা কত? 14%। এই ক্ষেত্রে আপনার 14% ডাউন, আর এই ক্ষেত্রে আমাদের 14%, যদি 40% বেশি আর্নিং হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 14% বেশি রিটার্ন অন ইকুইটি। সো তার মানে কি এখানে হায়ার ভোলাটিলিটি, ডিএফএল বেশি হওয়ার অর্থ হচ্ছে আপনার ভোলাটিলিটি হায়ার, আর্নিং এর ভোলাটিলিটি হাই, তাই তো? সো হাই ভোলাটিলিটি মানে কি? হাই ভোলাটিলিটি মানেই হচ্ছে রিস্ক হায়ার। তার মানে আপনি বেশি যদি লেভারেজ ইউজ করেন, দেয়ার ইজ পোটেনশিয়াল যে আপনি অনেক বেশি হয়তো আর্ন করতে পারবেন, আবার অনেক বেশি লসও করতে পারেন। তার মানে আপনার রিটার্ন অন ইকুইটির ভোলাটিলিটি অনেক বেশি হয়ে যাবে, বিকজ আপনি যদি কোনো সেল নাও করতে পারেন, আপনাকে কিন্তু ডেব্ট হোল্ডারের পেমেন্টটা করতে হবে। বাট আপনি যদি কোনো ডেব্ট ইউজ না করতেন, তাহলে আপনাকে সেই পেমেন্টটা করতে হতো না। এখন আমরা একটা গ্রাফের মাধ্যমে যদি একটু দেখি,
সো এখানে কয়েকটা লাইন আছে। একটা হচ্ছে আমাদের ডেট টু টোটাল অ্যাসেট 0, আর একটা হচ্ছে ডেট টু টোটাল অ্যাসেট, ডেটের পরিমাণ 33%, আর একটা হচ্ছে 50%, আর একটা হচ্ছে 67%। এই যে এই লাইনটা হচ্ছে আমাদের ডেটের পরিমাণ 67%, আর হচ্ছে আমাদের নিচে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের ডেটের পরিমাণ 0%। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের এটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। সো আপনার যত বেশি হবে হচ্ছে আপনার ডেটের পরিমাণ, তত কি হচ্ছে ভোলাটাইল। আপনি দেখেন এই গ্রাফটা, আপনার 1.9 মিলিয়ন যদি আপনার ইবিআইটি হয়, আপনার আরওই, এখানে আমাদের মেজার করছে রিটার্ন অন ইকুইটি, আরওই হচ্ছে গিয়ে সামথিং অ্যারাউন্ড লাইক 300%। আবার যদি আপনার ইবিআইটি -500,000 হয়, তাহলে আপনার আরওই কত? আরওই হচ্ছে মাইনাস ধরেন সামহায়ার 75-80%, তাই তো? সেম জিনিসটা আপনি 0%-এর সাথে যদি কম্পেয়ার করেন, আপনার 1.9 মিলিয়ন যদি আপনার ইবিআইটি হয়, স্টিল আপনার আরওই কত? অ্যারাউন্ড 50%। যদি আপনার 500,000 আপনার লস, ইবিআইটি মাইনাস হয়, নেগেটিভ হয়, তখন আপনার লসও কিন্তু আরওই আপনার নেগেটিভ হচ্ছে, বাট এত বেশি না। তার মানে আমরা কি বুঝতে পারছি? আমরা এটাই বুঝতে পারতেছি যে ডেপ্ট যদি হায়ার হয়, ডেপ্টের পোর্শন, পার্সেন্টেজ অফ ডেপ্ট যদি হায়ার হয়, তাহলে কি হবে? ডিএফএল হায়ার হবে। ডিএফএল হায়ার হইলে আমাদের চেঞ্জেস ইন আরওই উইল বি হায়ার। আরওইর চেঞ্জটা বেশি হবে, তার মানে হচ্ছে আমাদের ভোলাটিলিটি বা রিস্কটা বেশি। আবার ডেপ্ট যদি আমাদের কম হয়, তাহলে কি হবে? ডিএফএল কম হবে। চেঞ্জ ইন আরওই, আমি কিন্তু আরওই কমের কথা বলতেছি না, আমি বলতেছি চেঞ্জ ইন, এই যে ভোলাটিলিটি, চেঞ্জটা কম হবে। তার মানে আমাদের রিস্কটা কম্পারেটিভলি কম থাকবে। Next LOS, calculate break-even quantity of sales and determine the company's net income at various sales level. So আমাদের সেলসের ব্রেক ইভেন কোয়ান্টিটিটা কিভাবে বের করতে হয়, এবং আমরা একটা কোম্পানি নেট ইনকাম ভেরিয়াস সেলস লেভেলে আমাদের নেট ইনকামটা কি হয় সেটা আমরা দেখব। সো ব্রেক ইভেন পয়েন্ট কোনটা? যে পয়েন্টে আপনার লাভও হয় না, লসও হয় না, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। Break even point, or QBE, is the number of units produced and sold at which company's net income is 0. যেই পয়েন্ট, অর্থাৎ যেই পরিমাণ প্রোডাকশন এবং সেল করলে পরে আপনার নেট ইনকামটা 0 হয়, সেটাকে আমরা বলতেছি ব্রেক ইভেন পয়েন্ট। দ্য পয়েন্ট অ্যাট হুইচ রেভিনিউজ আর ইকুয়াল টু কস্ট, যেখানে রেভিনিউ এবং কস্ট হচ্ছে ইকুয়াল। সো এটা আমরা কিভাবে বের করতে পারি? সিম্পল একটা ফর্মুলা, ব্রেক ইভেন কোয়ান্টিটি, এটা হচ্ছে কিউ মানে কোয়ান্টিটি, আর বি হচ্ছে ব্রেক ইভেন, ইকুয়াল টু এফ হচ্ছে ফিক্সড অপারেটিং কস্ট, আর সি হচ্ছে ফিক্সড ফাইন্যান্স কস্ট। সো এখানে দেয়া আছে ফিক্সড অপারেটিং কস্ট আর হচ্ছে ফিক্সড ফাইন্যান্স কস্ট, ডিভাইডেড বাই পি হচ্ছে কি? প্রাইস পার ইউনিট, মাইনাস ভি হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এটা দিয়ে আমরা ডিভাইড করলে, এই ফর্মুলাটা ইউজ করলেই আমরা ব্রেক ইভেন কোয়ান্টিটি পেয়ে যেতে পারি। তো আমরা ওই যে আগে যে এক্সাম্পলটা বলছিলাম, সেটাই যদি আমরা একটু ফলো থ্রু করি, ধরেন আপনার প্রাইস পার ইউনিট হচ্ছে $10। সো এইটা তো হচ্ছে গিয়ে আমি বের করতে চাই কোয়ান্টিটি, আর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ওয়াজ $2, ফিক্সড অপারেটিং কস্ট হচ্ছে আপনার ছিল
500,000 আর ফাইন্যান্স কস্ট ছিল 100,000। সো আমাদের এগুলো ঠিক আছে কিনা আমরা একটু দেখে আসি। সো এখানে আমরা যদি বলি প্রাইস টু 10 per unit, variable cost 2 per unit, fixed cost 500,000 এবং হচ্ছে ফাইন্যান্স চার্জ হচ্ছে 100,000। সো এভরিথিং ইজ ফাইন। এখন আমরা বের করতে চাই যে কোম্পানি কতটুকু প্রোডাকশন এবং সেল করলে পরে তার নেট ইনকামটা জিরো হবে, তার মানে তার কোনো প্রফিটও হবে না, লসও হবে না। সেটা বের করার জন্য আমরা কি করব, ইকুয়াল টু আমাদের 500,000 হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে আমাদের ফাইন্যান্স চার্জ হচ্ছে 100,000 ডিভাইডেড বাই আমাদের প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে 75,000। 75,000 কি ইউনিট। সো আমরা 75,000 ইউনিট, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি 75,000 ইউনিট প্রডিউস করি এবং সেল করি, তাহলে আমাদের প্রফিট বা লস দুইটার কোনোটাই হবে না। সো আমরা যদি গ্রাফিক্যালি দেখি, হ্যাঁ, সো এনিওয়ে এখানে এটা সেম ক্যালকুলেশনটাই করা হয়েছে। আর গ্রাফিক্যালি যদি দেখি, দেখেন এই যে পয়েন্টটা, অর্থাৎ এখানে 75,000, এই পয়েন্টে যদি আমরা প্রোডাকশন, এই কোয়ান্টিটি যদি আমরা প্রডিউস করি এবং সেল করি, যে ব্রেক ইভেন, তাহলে কি আমাদের প্রফিটও হবে না, লসও হবে না। যদি তার নিচে প্রডিউস করি, ধরেন আমরা 50,000 প্রডিউস করলাম, তাহলে কি হবে, আমাদের লস হবে। আর যদি আমরা 100,000 প্রডিউস করি, তাহলে কি হবে, আমাদের প্রফিট হবে, তাই তো। এটা কি রেভিনিউ, রেভিনিউ অর এক্সপেন্স। সো এখানে এটাই বিষয় যে যে পয়েন্টটা, এই পয়েন্টের নিচে আমরা প্রোডাকশন করলে আমাদের লস হচ্ছে, আর এই প্রোডাকশন, এই পয়েন্টের উপরে আমরা প্রডিউস করলে আমাদের গেইন হবে। সো এটাই হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি। সো এখানে লসটা কতটুকু হবে, ভালো কথা, আমরা এখানে প্রডিউস করলাম যে, ধরেন আমরা 50,000 প্রডিউস করলাম, তাহলে আমাদের লসের পরিমাণটা কত। আমাদের লসের পরিমাণ, এই যে গ্রাফটা, এটা হচ্ছে আমাদের রেভিনিউ, রেভিনিউ গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের কস্ট। সো আমাদের এখানে কস্ট হবে হচ্ছে এইটুকু, আর আমাদের রেভিনিউ হচ্ছে এইটুকু। তার মানে এই যে মাঝখানে গ্যাপটুকু, এইটুকু হচ্ছে আমাদের লস। তার মানে এই রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের লস রিজিয়ন, আর এই যে রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের প্রফিট রিজিয়ন। সো এই প্রফিট মানে হচ্ছে এই গ্রাফটা প্রফিট না। প্রফিট মিনস হচ্ছে এই যে যেখানে আমাদের কস্ট এবং এই এই গ্রাফটা হচ্ছে কস্টের গ্রাফ, এটা হচ্ছে রেভিনিউর গ্রাফ। যেখানে আমাদের কস্ট আর রেভিনিউটা সমান হচ্ছে, সেটা কত, 75,000 ইউনিট প্রোডাকশনে, এইটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই যে আমাদের ইন্ডিকেশন গুলো যদি দেখি, দিস ইজ রেভিনিউ, দিস ইজ কস্ট। সো যখন এর বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের রেভিনিউ ইজ হায়ার দেন কস্ট, সো দ্যাট আমাদের প্রফিট হচ্ছে। যদি এর চেয়ে কম ইউনিট প্রডিউস করি, আমার কস্ট ইজ হায়ার দেন রেভিনিউ, সো দ্যাট আমার লস হচ্ছে। সো আমরা এখানে যদি দেখি যে 2 মিলিয়ন কার্স আর হচ্ছে 4.4 মিলিয়ন কার্স আমরা যদি প্রোডাকশন করি, এটা বইয়ের একটা এক্সাম্পল, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের এটা হচ্ছে রেভিনিউ, রেভিনিউ থেকে আমাদের ভেরিয়েবল কস্ট আমরা মাইনাস করতেছি, ফিক্সড কস্ট মাইনাস করতেছি, অপারেটিং ইনকাম হচ্ছে জিরো, নেট ইনকাম নেগেটিভ। কেন, বিকজ দেয়ার ইজ সাম ফিক্সড কস্ট। তাহলে কি ব্রেক ইভেন এটা রিচ করতে পারে নাই। সো ব্রেক ইভেন রিচ করতে পারছে কখন, যখন হচ্ছে এই কোম্পানিটা 4.4 মিলিয়ন প্রোডাকশন করছে। এইখানে সে অপারেটিং কস্ট কভার করতে পারছে, কিন্তু তার ফাইন্যান্স কস্টের কারণে তার লস হচ্ছে। তার মানে যখন, যদি তার
একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি তার ফাইন্যান্স কস্ট এখানে না থাকতো তাহলে এই কোম্পানিটা 2 মিলিয়ন কার প্রডিউস করেও সে ব্রেক ইভেনে থাকতে পারতো, তাই তো? বিকজ ইফ দিস ফিক্সড কস্ট ইজ জিরো, তাহলে কি হতো, নেট ইনকাম এখানে জিরো হয়ে যেত, 0 - 0 = 0। কিন্তু তার ফাইন্যান্স কস্ট থাকার কারণে তার নেট ইনকাম নেগেটিভ হয়ে গেছে। এইটাকে সে ব্রেক ইভেনে আসার জন্য তাকে প্রডিউস এবং সেল করতে হচ্ছে 4.4 মিলিয়ন কার্স। এটা প্রডিউস করলে পরে তার যেটা হয়, তার ফাইন্যান্স কস্টটা কাভার হয় এবং তার নেট ইনকামটা জিরো হয়। তার মানে যখন আমাদের ফিক্সড ফাইন্যান্স কস্ট থাকবে তখন হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা একটু হায়ার হবে, আমাদের একটু বেশি প্রডিউস করতে হবে টু রিচ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। Last LOS, calculate, interpret the operating break-even quantity of sales. Operating break-even quantity of sales, OBE. So আমরা আগে কি দেখেছি? আগে দেখেছি হচ্ছে QBE, ব্রেক ইভেন কোয়ান্টিটি, যেটার মধ্যে কি ছিল, যেটার মধ্যে কিন্তু আপনার ফাইন্যান্স এবং অপারেটিং দুইটাই কভার করা ছিল। দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, ফাইন্যান্স কস্ট, ফাইন্যান্সিয়াল কস্ট is C and fixed operating cost দুইটাকেই কভার করা হচ্ছে। সেটা হচ্ছে QBE বা হচ্ছে কোয়ান্টিটি ব্রেক ইভেন পয়েন্ট। এইখানে আমরা শুধু কনসার্ন অ্যাবাউট অপারেটিং, তার মানে সিম্পলি জাস্ট ওই যে সি প্লাস যে সিটা ছিল ওই সিটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি, যে ফিক্সড কস্ট নিয়ে আমি চিন্তা করছি না, যদি আমাদের ফিক্সড ফাইন্যান্স কস্ট নিয়ে বা ফাইন্যান্স চার্জ নিয়ে আমি চিন্তা করছি না, সেই ক্ষেত্রে আমাদের আসলে কি হবে, যে আমাদের আগের যে এক্সাম্পলটা, ওই এক্সাম্পলটাতে আমরা কি দেখেছিলাম, আমাদের জাস্ট ইমিডিয়েট দিস ওয়ান, মানে এইটার আগে যেটা দেখালাম, এখানে কত ছিল আমাদের, কিউবি ছিল 75,000, বিকজ এখানে কিছু ফাইন্যান্স কস্ট ছিল কত, 100,000। নাও আমরা যদি এই এক্সাম্পলটারই বের করতে চাই যে অপারেটিং ব্রেক ইভেনটা কত, তাহলে কি হবে, আমাদের ফাইন্যান্স কস্টটা আমরা কনসিডার করব না। সেক্ষেত্রে 500,000 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 62,500। তার মানে 62,500 ইউনিট প্রডিউস করলেই আমরা অপারেটিং ব্রেক ইভেনে রিচ করতে পারি। এখন আমাদের যদি কোনো কোশ্চেনে দেখা গেল যে সব ইনফরমেশনই দিয়ে দিচ্ছে এবং ফাইন্যান্স কস্টের ইনফরমেশনও দিয়েছে, বাট আমাকে ক্যালকুলেট করতে বললো হচ্ছে অপারেটিং ব্রেক ইভেন কোয়ান্টিটি, সেই ক্ষেত্রে আমাকে ভুলবশত আমি যদি ওই যে ফাইন্যান্স চার্জটা নিয়ে আসি তাহলে কিন্তু আমি ভুল ক্যালকুলেশন করব। We can also specify the break-even point in terms of operating profit, which we refer to as the operating break-even point or QOBE. Revenues at operating break-even point are set equal to operating cost at operating break-even point to solve for the operating break-even number of units, QOBE. So খুব বেশি টেকনিক্যাল না বা খুব বেশি ডিফিকাল্ট না, সো আপনারা একটু ট্রাই করলে বা একটু পড়লেই আসলে পারবেন, ঠিক আছে? আর আপনারা হচ্ছে গিয়ে এক্সাম্পল গুলা একটু দেখবেন, বইয়ের এক্সাম্পল গুলা দেখলেও আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে।